ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ডিএস স্টুডিও। গল্পের জগতে আপনাদেরকে স্বাগত। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হতে পারে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে এসেছি আপনাদেরকে গল্পের জগতে নিয়ে যাব বলে। আমাদের চ্যানেলে আমরা বিভিন্ন ধরনের গল্প প্রচার করে থাকি। ভূতের গল্পে অনেক সময় ব্ল্যাক ম্যাজিক, দেবদেবী, ঝাড়ফুঁক, তন্ত্রমন্ত্র ইত্যাদির উল্লেখ থাকে। গল্পের লেখক রোমাঞ্চকর আবহাওয়া বা প্লট তৈরির খাতিরে এগুলি ব্যবহার করে থাকেন, কোনো রকম কুসংস্কার বা অযৌক্তিক ভীতিকে প্রশ্রয় দেওয়ার জন্য নয়। আমরা আশা করব আমাদের শ্রোতারাও সমস্ত রকম কুসংস্কার মুক্ত হয়ে খোলা মনে গল্প শোনার আনন্দে এই গল্পগুলি গ্রহণ করবেন। আমাদের আজকের নিবেদন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি গল্প। আশা করছি গল্পটি আপনাদের সকলেরই ভালো লাগবে। আমার বলা গল্পটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প ভুতুড়ে। আমি যতই বলি ভূত নেই, ওসব স্রেফ গাঁজার কোলকে কেসটা ততই চেঁচাতে থাকে। যেদিন ঘর মোটকে দেবে সেদিন টের পাবি, বুঝলি? আরে যা যা, একটা চিনে বাদামের খোলা ছাড়াতে ছাড়াতে আমি বললাম, রেখে দে তোর ভূত, আমার কাছে এসে দেখুক না বাচ্চা ধন, আমি নিজেই তার ঘাড় মোটকে দেব। কেসটা চেঁচাতে লাগলো, দেখা যাবে দেখা যাবে। যেদিন আম গাছে এক ঠ্যাং চাপিয়ে সামনে এসে দাঁড়াবে সেদিন আর চেঁভা করতে পারবি না, বুঝলি? এখন শুধু ঘুঘু দেখছিস, তখন ফাঁদ দেখবি। ওসব নাওগা ব্র্যান্ড শিখেই তুলে রাখ, আমি সংক্ষেপে মন্তব্য করলাম। কেসটা বললে, তুই পাষণ্ড, তুই নাস্তিক। আমি বললাম, হতে পারে, তাই বলে তুই অমন ষাঁড়ের মতো চেঁচাবি, এর মানে কি? কেসটা রাগে ভোঁ করে উঠতে যাচ্ছিল। এমন সময় বাঞ্ছা কোথ থেকে এসে তার হাত চেপে ধরল, বললে, আহা, চড়ছিস কেন? সবাই তো বেলা হতবাগার মতো নাস্তিক নয়। আমি নিজে বলছি, সচক্ষে ভূত দেখেছি আমি। সত্যি? কেসটার হাসি গাল ছাপিয়ে কান পর্যন্ত পৌঁছালো। আমি বললাম, বাজে। বাজে? তবে শোন, শুনে চক্ষুকণ্ডের বিবাদ ভঞ্জন কর, কিন্তু কেসটা তার আগে কিছু খাওয়াতে হবে মাইরি, বড্ড খিদে পেয়েছে। এমনিতে কেসটা হারকেপ্পন, কাউকে এক পয়সা খাওয়ানো তো দূরের কথা, সবসময় পরশমৈবতীর তালে আছে। কিন্তু ভূতের মহিমাই আলাদা। সঙ্গে সঙ্গে 1 টাকার ফুলকপির সিঙ্গারা আর জলযোগের সন্দেশ চলে এলো। সেগুলোর অর্ধেকের ওপর একাই সাবার করে বড় গোছের একটা ঢেঁকুর তুলে বাঞ্ছা বললে, ও তবে শোন, বছর দিনেক আগের কথা, ম্যাট্রিকুলেশন পরীক্ষা দিয়ে মামার বাড়িতে বেড়াতে গেছি। গ্রামটা হলো কালনার কাছাকাছি, একেবারে গঙ্গার ধারে, খাসা জায়গা। যেমন খাওয়া দাওয়া তেমনি আরাম। 2 মাসের মধ্যে আমি মুটিয়ে গেলাম, বেশ আছি, আরামে দিন কাটছে। এমন সময় এক অঘটন। পাশের বাড়ির হরিশ হালদার এক বর্ষার রাত্রিরে পটল তুলল। লোকটা যতদিন বেঁচে ছিল গ্রাম শুদ্ধ লোকের হাড় মাস একেবারে ভাজা ভাজা করে রেখেছে। বাঁচকাই গলা, খিটখিটে মেজাজ, বাড়িতে কাক বসলে হাট ফেল করতো, বিড়াল কুকুর পর্যন্ত বাড়ির ত্রিসীমানায় ঘেঁষত না। বউটা আগেই মরেছিল, ছেলেটা কোথায় জব্বলপুরে না জামালপুরের যুদ্ধের চাকরি নিয়ে চম্পট দিয়েছিল। বাড়িতে বুড়ো একা থাকতো, মস্ত একটা ফলের বাগান ছিল, সেইটাই বাগাড়া দিত। এমন বিধি কিচ্ছিটি লোক যে বিধি কিচ্ছি সময় মরে যাবে তাতে সন্দেহ কি।
সেদিন বেশ মিটে মিটে বৃষ্টি নেমেছে ঝিমঝিম করে। পেট ভরে মুগের ডালের খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খেয়ে বিছানা নিয়েছি। এমন সময় ডাক, কি না মোড়া পোড়াতে যেতে হবে। আমি খপ করে বাঞ্ছার কথায় বাধা দিয়ে বললাম, ওসব পুরনো গল্প, পত্রিকার পাতায় গন্ডা গন্ডা ওরকম গল্প বেরিয়ে গেছে। বাঞ্ছা ভ্রুকুটি করে বলল, আরে আগে শোন না বাপু, পরে যত খুশি বকর বকর করিস। কেষ্টা বললে, ঠিক। তারপর এমন চোখ পাখি আমার দিকে তাকালো যে বামুন হলে নির্ঘাত ভস্ম করে ফেলত। বাঞ্ছা বলে চলল, কি আর করি, বেরোতেই হলো। পাশের বাড়িতে একটা লোক মরে থাকবে, এটা তো কোনো কাজের কথা নয়। যতই ঘিটকিটে বদকত লোক হোক না কেন, মানুষ হিসেবে একটা কর্তব্য তো আছে। বেরিয়ে দেখি আমরা মাত্র 4 জন। ডাকাডাকি করেও কারো সাড়া মেলেনি। কেউ কাঁপা গলায় বলছে জ্বর হয়েছে, কেউ কাতরাতে কাতরাতে জবাব দিচ্ছে, কান কটকট করছে। কাজেই আমাদের 4 জনকেই কাঁধ দিতে হলো। দুজনের 2 হাতে 2টো লণ্ঠন ঝুলতে চলল, আর কাঁধে দুলতে দুলতে চলল মরা। মুখুজ্জেদের নরেশ আক্ষেপ করে বললে, জ্যান্ত বুড়ো জ্বালিয়ে মেরেছে, মরেও একখানা খেল দেখিয়ে গেল। কিন্তু কি আর করা যাবে, উপায় তো নেই। এই টিপি টিপি বৃষ্টি আর সনসনে হাওয়ায় বর্ষা পিছল রাস্তা দিয়ে এগিয়ে চললাম আমরা। চারিদিকে কালির মতো অন্ধকার, গাছপালাগুলো সেই অন্ধকারে এক একটা অতিকায় দৈত্য দানার মতো মাথা নাড়ছে, বিদ্যুতের চমকারিতে চোখে ধাঁধা লাগাচ্ছে। মাঝে মাঝে পথ ভুল করে পাশের খানার মধ্যে গিয়ে পড়েছি আমরা। বৃষ্টির চাটে চটচট করে ফাটছে লণ্ঠনের চিমনি, পা পিছলে যেতে চাইছে। ঠান্ডা হাওয়ায় বৃষ্টির ঝাপটা লেগে চোখ জ্বালা করছে। ভোগান্তি আর কাকে বলে। বল হরি, হরি বল। চেঁচাতে চললাম 4 জনে। কাঁধের ওপর বুড়ো যেমন পরম আনন্দে দোল খেলছে। আমার সন্দেহ হলো এখন হয়তো মরার মুখের কাপড় সরাল দেখা যাবে আমাদের দূর গতিতে মিটি মিটি হাসছে হাড় জ্বালানো লোকটা। মনে মনে অভিসম্পাদ করতে করতে আমরা এগিয়ে চললাম। হ্যাঁ, বলতে ভুলে গেছি, শুধু আমরা 4 জনেই নেই। বুড়োর 2টি বাগদি প্রজাও ছিল। তারা তো আর বামুনের মোড়াকে কাঁধ দিতে পারবে না, তাই তারা গরুল কাঁধে নিয়ে আসছিল পেছনে পেছনে, কাঠ কেটে আনবে। যাই হোক, শ্মশানে তো পৌঁছানো হলো। শ্মশান ঠিক গাঁয়ের কাছে নয়, বেশ খানিকটা দূরে। আশেপাশে বাড়িঘর কিছুই নেই। ন্যাড়া মাঠের ভেতরে এলোমেলো বাবলার বন। সেখানে একটা মাত্র টিনের চাল ঘর অবশ্য। চারিদিকে তার দেয়ালের কোনো বালাই নেই, একেবারে ফাঁকা। এটাই শ্মশান যাত্রীদের বসবার জায়গা। ঠিক তারই নিচে একটা বাঁধানো সিঁড়ি নেমে গেছে গঙ্গার জলে। সিঁড়ি প্রায় কান 15 বইটে। এখন বর্ষার জলে 3-4 খানা মাত্র জেগে রয়েছে। ভাঙাচুরো অবস্থা, যেখানে সেখানে বড় বড় ফাটল, ইট বেরিয়ে পড়েছে। আমরা ওই সিঁড়ির ওপরেই মরাটাকে নামালাম, এমনভাবে রাখলাম যাতে মরার পা দুটো ডোবানো থাকে গঙ্গার জলে। বুড়ো গঙ্গা যাত্রা হবে, তাছাড়া এ সুবিধে আছে যে কারোকে ছুঁয়ে বসে থাকতে হবে না। মরা নামিয়ে আমরা বসলাম চালাটার নিচে। বাগদিরা কাঠের ব্যবস্থা করুক, তারপর চিতা সাজানো হবে। বসে গল্প জুড়ে দিলাম আমরা। চারিদিকে ঘন অন্ধকার, হাওয়ায় হাওয়ায় বাবলা বনের মাতামাতি। এখানে ওখানে শেয়ালের চোখ ঝলমল করছে সবুজ রঙের হিংস্র আলোর মতো। সে চোখের দিকে তাকিয়ে তাকিয়ে কখনো বা ভয় ধরে যাচ্ছিল আমাদের। ভূত নয় তো। লণ্ঠন দুটোর গায়ে কালি পড়েছে, অল্প অল্প গিয়ে পড়েছে ঘাটে নামানো মরাটার ওপর। কথার ভাগে ভাগে মরার দিকে নজর রাখছি আমরা। শেয়ালে টিয়ালে এসে
টেনে নিয়ে না চলে যাই, সেই দিকে আমরা হুঁশিয়ার ছিলাম। কতক্ষণ কেটে গেছে খেয়াল ছিল না, হঠাৎ ভিতর স্বরে নরেশ বলল। মরাটা একটু নড়লো না? আমরা বললাম, ধ্যাৎ, তোর চোখের ভুল। খানিক পরে আবার পটলা বললে, মরাটা সত্যি কিন্তু নড়ে উঠছে। আমাদের ভেতরে সবচেয়ে সাহসী ছিল কানু। যেমন বুকের ছাতি তেমনি বেপরোয়া। কানু আশ্বাস দিয়ে বললে, ও কিছু না, জলে ঢেউয়ে নড়ে থাকবে। এবার মিনিট কয়েক কাটতে না কাটতে আতঙ্কে আমার সমস্ত শরীরে একটা ঝাঁকুনি খেলে উঠল। না, কোনো ভুল নেই, লণ্ঠনের অল্প অল্প আলোতেও স্পষ্ট দেখা যাচ্ছে মরাটা সত্যি একটু একটু করে জলের দিকে নেমে যাচ্ছে। ও কি? আমি, নরেশ আর পটলা একসঙ্গে আর্তনাদ করে উঠলাম। কানু সোজা হয়ে দাঁড়িয়ে উঠল, ধমক দিয়ে বলল, ধুত্তর, ভিতর ডিম সব। পেছল সিঁড়ি, তাই গড়িয়ে পড়ছে নিচের দিকে। না, আমি তুলে নিয়ে আসি। মরা তখনও নামছে, হাঁটু পর্যন্ত তার নেমে গেছে গঙ্গায়। কানু গিয়ে বাঁশের মাচাটা ধরে টান দিলে, কিন্তু কি সাংঘাতিক, কানুর টানকে অস্বীকার করেও মরাটা আরো নিচে নেমে গেল। গোয়ার গোবিন্দ কানু এবার দু হাতে মরাটাকে জাপটে ধরলো, কিন্তু আশ্চর্য, কানু রাখতে পারলো না। দু হাত পিছলে সে শুধু গিয়ে কোমরে জলে পড়ল, আর সঙ্গে সঙ্গে সমস্ত সাহস উবে গেল তার। এবার কানু আকুল হয়ে চিৎকার করে উঠল, ওরে তোরা ছুটে আয়, মরা আমাকে শুধু নিয়ে যাচ্ছে। ততক্ষণে আমাদের আর রক্ত নেই, তার জল হয়ে গেছে। আমরা চিৎকার করে বললাম, মরা ছেড়ে দাও। কানু বললে, পারছি না। আমরা ছুটে গেলাম, চেপে ধরলাম কানুকে। তারপর যা শুরু হলো সে কথা ভাবতে আজও আমার আতঙ্কে মাথার চুল খাড়া হয়ে ওঠে। সেই হাসি আড্ডার মরাটা গায়ে সে কি অমানসিক শক্তি। এদিকে আমরা চারজন, অন্যদিকে এক মরা। আমাদের সকলকে অনায়াসে তুচ্ছ করে সে জলের মধ্যে টেনে নিয়ে চলল। ঠান্ডা জল আমাদের কোমর ছাড়িয়ে পেট পর্যন্ত উঠল, তারপর এসে পৌঁছলো বুক পর্যন্ত। তারপর আমরা পরিষ্কার বুঝতে পারছি আর আমাদের আশা নেই। এই মরা আমাদের টেনে নিয়ে চলেছে গঙ্গার অতল জলে। সেখানে আশ্চর্য একটা ভয়ঙ্কর অবস্থা। সমস্ত গান মিশানো লোভ পেয়ে গেছে আমাদের। একটা আচ্ছন্নতার ঘড়ি যেন মরিয়া হয়ে মরার সঙ্গে টকব ওয়ার চালিয়ে চলেছি আমরা। অথচ বেশ বুঝতে পারছি আমাদের আর কোনো আশা নেই। অপদেবতার অমানসিক শক্তির কাছে আমাদের সমস্ত চেষ্টাই নিরর্থক। আর সবচাইতে ভয়ানক, মরা ছেড়ে দিয়ে যে উঠে আসবো সে ক্ষমতা আমাদের নেই। কানু মরাকে ছাড়তে পারছে না, আমরা ছাড়তে পারছি না কানুকে। যেন কি একটা মন্ত্র বলে সে আমাদের তার শরীরের সঙ্গে আটকে নিয়েছে, যেন হিপনোটাইজ করে ফেলেছে সকলকে। বুক জল ক্রমশ গলা অবধি পৌঁছালো, আর দেরি নেই মৃত্যুর। গঙ্গার কালো অন্ধকার জলে যেন শুনতে পাচ্ছি শয়তানের হাসির খিলখিল শব্দ। গঙ্গার অতল জল, সেখান থেকে প্রেতপুরীর অন্ধকার জগৎ। এই মরাটা তারই দিকে আমাদের পথ নিয়ে চলেছে। শেষবারের মতো আমরা সমস্বরে আর্তনাদ করে উঠলাম। ঠিক এমন সময় কাঠের বোঝা নিয়ে আসছিল বাগদিরা। আমাদের চিৎকার শুনে তারা এসে ঝাঁপ দিয়ে পড়ল। ছিলাম 4 জন, হলাম 6 জন। পূর্ণোদ্যমে চড়তে লাগলো সেই অমানসিক টগ অফ ওয়ার। তারপর আস্তে আস্তে থেমে দাঁড়ালো মরা। আস্তে আস্তে আমরা জয় লাভ করতে লাগলাম। ক্রমশ মরা আমাদের আয়ত্তের মধ্যে এসে পৌঁছাতে লাগলো। এখন প্রচন্ড টান আছে বটে, কিন্তু তা সত্ত্বেও আমরা তাকে বেরিয়ে আনতে পারলাম ঘাটের দিকে। গলা জল থেকে বুক জলে। তারপর ওদিকে টানটা ঝড়াং করে ছেড়ে গেল। সঙ্গে সঙ্গে মরাটা একেবারে ছিটকে এলো। আমাদের 6 জন হুড়মুড়ে ঘাড়ে গিয়ে সব ডিগবাজি খেয়ে পড়লাম। আর ভুস, ঠিক তৎক্ষণাৎ ঘাটের জলের উপর মধ্যে দিয়ে দেখা গেল
বাঞ্ছা থামল। আমরা রুদ্ধশ্বাস স্বরে শুনে যাচ্ছি এই অতি ভয়ঙ্কর কাহিনী। একসঙ্গে বলে উঠলাম, কি ভেসে উঠল? ধীরে সুস্থে বাঞ্ছা বললে, আর কি, প্রায় 1.5 মণ। কি 1.5 মণ? আকুল স্বরে কেষ্টা প্রশ্ন করলে। আমাদের কালনার গঙ্গার ধারের বিখ্যাত অতিকায় কচ্ছপ, সেই বেটাই। আমি হো হো করে হেসে উঠলাম। কেষ্টা তড়াক করে লাফিয়ে উঠল, মিথ্যেবাদী, জোচ্চোর। বাঞ্ছা বললে, হতে পারি, কিন্তু আজ বেড়ে খাইছিস কেসটা, ভূতের জয় জয়কার হোক তোর। নিরুত্তরের কেষ্টা হনন করে নেমে গেল রাস্তায়। আমাদের আজকের গল্পটি এখানেই শেষ হচ্ছে। কিছু মজা, কিছু ভয় দিয়ে সাজানো আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের কোনো গল্পেতে। নমস্কার।